রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত গ্রহণে জনগণের সরাসরি মতামত জানার প্রক্রিয়াই হলো গণভোট, যা বিশ্বজুড়ে রেফারেন্ডাম নামে পরিচিত। সাধারণ নির্বাচনে নাগরিকরা প্রতিনিধি নির্বাচন করেন, কিন্তু গণভোটে তারা সরাসরি কোনো নীতি বা প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে রায় দেয়। সংসদ বা সরকারের পরিবর্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যখন জনগণের হাতে ন্যস্ত হয়, তখনই তাকে বলা হয় সরাসরি গণতন্ত্রের প্রতিফলন। বর্তমানে বাংলাদেশে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণভোটের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। গণভোটের ধারণার বিকাশ ও প্রয়োগে ইউরোপীয় দেশগুলোর ভূমিকা সবচেয়ে বেশি। বিশেষ করে ফ্রান্স ও সুইজারল্যান্ডকে এই পদ্ধতির পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়। গণতান্ত্রিক অংশগ্রহণের ইতিহাসে 1793 সালে ফ্রান্সে প্রথম বড় আকারে জনগণের মতামত নেওয়া হয় নতুন সংবিধান মন্টানিয়ার কনস্টিটিউশন অনুমোদনের জন্য। যদিও এটি স্থায়ী রূপ পায়নি, তবে এটি প্লেবিসাইট বা সরাসরি রায় নেওয়ার প্রথার সূচনা করে। পরবর্তীতে 1958 সালে ফরাসি নেতা চার্লস দ্য গল নতুন সংবিধান অনুমোদনের জন্য গণভোটের আয়োজন করে। জনগণের বিপুল সমর্থনে প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র, যা আজও দেশটিতে কার্যকর। 2005 সালেও ফ্রান্সের সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের ইতিহাসে ফ্রান্স পথপ্রদর্শক হলেও একে প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রক্রিয়ায় রূপ দিয়েছে সুইজারল্যান্ড। 1802 সালে আংশিকভাবে শুরু হলেও 1848 সালে নতুন সংবিধান গ্রহণের পর থেকে দেশটিতে গণভোট স্থায়ী রূপ পায়। সুইজারল্যান্ডের নাগরিকরা নিয়মিতভাবে জাতীয় ও স্থানীয় স্তরের আইন ও নীতি নির্ধারণে অংশ নেয়। একে বলা হয় সরাসরি গণতন্ত্রের জন্মভূমি। বর্তমানে দেশটিতে বছরে একাধিকবার বিভিন্ন ইস্যুতে গণভোট অনুষ্ঠিত হয়। 1905 সালে নরওয়ের নাগরিকরা গণভোটের মাধ্যমে সুইডেনের সাথে ইউনিয়ন ভেঙে দিয়ে স্বাধীনতার পক্ষে রায় দেয়। এটি ইউরোপের ইতিহাসে সফলতম গণভোটগুলোর একটি। অন্যদিকে 2016 সালে যুক্তরাজ্যের ব্রেক্সিট গণভোট আধুনিক বিশ্বের রাজনীতিতে এবং এক বিশাল আলোড়ন সৃষ্টি করে। সেই ভোটে নাগরিকরা ইউরোপীয় ইউনিয়ন ইইউ থেকে বের হয়ে আসার পক্ষে রায় দেন, যা পরবর্তীতে 2020 সালে কার্যকর হয়। তুরস্কে এ পর্যন্ত 7 বার গণভোট হয়েছে, যার প্রতিটিই ছিল সংবিধান পরিবর্তন সংক্রান্ত। তবে 2017 সালের গণভোটটি ছিল সবচেয়ে বিতর্ক। এতে সামান্য ব্যবধানে জয়ী হয়ে তুরস্ক সংসদীয় ব্যবস্থা থেকে প্রেসিডেন্সিয়াল শাসন ব্যবস্থায় পদার্পণ করে, যা রাষ্ট্রপতির ক্ষমতাকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। চিলিতে গণভোটের ইতিহাসও নাটকীয়। 1988 সালে এক গণভোটের মাধ্যমেই এক নায়ক আগুস্তো পিনোশের শাসনের অবসান ঘটে। 2020 সালে দেশটির নাগরিকরা নতুন সংবিধান পক্ষে রায় দিলেও 2022 সালে প্রস্তাবিত নতুন সংবিধানের খসড়াটি আবার গণভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করে। বাংলাদেশের রাজনৈতিক পরিক্রমায় গণভোটের অভিজ্ঞতা মিশ্র। এ পর্যন্ত দেশে 3 বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, যার প্রথম দুটি ছিল সামরিক শাসনামলে শাসন কার্যের বৈধতা যাচাইয়ের জন্য এবং তৃতীয়টি ছিল শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য। বাংলাদেশে প্রথম গণভোট হয় 1977 সালে। 1975 পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাসন কাজ ও নীতির প্রতি জনগণের আস্থা যাচাইয়ের 1977 সালে 30 মে প্রথম গণভোটের ডাক দেন। এতে 88.1% ভোটার অংশগ্রহণ করেন এবং 98.9% হ্যাঁ ভোট করে। তবে এই ভোটের স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক রয়েছে। দ্বিতীয় গণভোট হয় 1985 সালে। তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ তার নীতি ও কর্মসূচির বৈধতা যাচাইয়ের 1985 সালের 21 মার্চ দ্বিতীয় গণভোটের আয়োজন করেন। নির্বাচন কমিশনের তথ্য মতে এতে 72.2% ভোটার অংশ নেন এবং 94.5% ভোট ছিল হ্যাঁ সূচক। এই নির্বাচনেও ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল। তৃতীয় গণভোট হয় 1991 সালে। 1990 সালের গণ অভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর 1991 সালে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে সংবিধানের দ্বাদশ সংশোধনী বিল পাশ হয়। সেই বিলে জনগণের সম্মতি নিতে 15 সেপ্টেম্বর গণভোট হয়। এতে 35.2% ভোটার অংশগ্রহণ করে এবং 84.38% নাগরিক সংসদীয় পদ্ধতির পক্ষে রায় দেন। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অর্থবহ গণভোট হিসেবে বিবেচিত।
বাংলাদেশের নতুন সংস্কার উদ্যোগ এবং গণভোটের প্রস্তাব 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার রাষ্ট্র সংস্কারের যে বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে তার বৈধতা ও স্থায়ী রূপ নিশ্চিত করতে নতুন করে গণভোটের প্রস্তাব সামনে এসেছে। জাতীয় ঐক্যমত্য কমিশন সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে। কমিশনের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংস্কারের বিষয়ে জনগণের সার্বভৌম রায় নিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর খসড়া তৈরি করা হয়েছে। এই আদেশের মূল লক্ষ্য হল জনগণের সরাসরি সম্মতির ভিত্তিতে জনগণের মৌলিক সংস্কার সাধন করা। ভোটারদের সামনে প্রশ্ন থাকবে, আপনি কি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং এর তফসিল 1-এর সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? নাগরিকরা হ্যাঁ বা না বাক্সে ভোট দিয়ে তাদের রায় জানাবে। যদি গণভোটে সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ ভোট দেন, তবে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের হাতে থাকবে সংবিধান সংশোধনের বিশেষ ক্ষমতা। সংবিধান সংস্কার পরিষদকে প্রথম অধিবেশন থেকে 270 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে। যদি তারা এই সময়ের মধ্যে ব্যর্থ হন, তবে গণভোটে অনুমোদিত সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কমিশনের তফসিলে সংবিধানের 48টি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। যদিও রাজনৈতিক দলগুলোর ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট ছিল, তবে চূড়ান্ত গণভোটের জন্য একটি সমন্বিত প্রস্তাব উপস্থাপন করা হবে। ভোটারদের এখানে আংশিকভাবে গ্রহণের সুযোগ নেই। হয় পুরো প্রস্তাবটি গ্রহণ করতে হবে, নয়তো প্রত্যাখ্যান। গণভোট কেবল একটি নির্বাচন প্রক্রিয়া নয়, এটি জনগণের সার্বভৌমত্বের চূড়ান্ত বহিঃপ্রকাশ। বিশ্ব ইতিহাসে আমরা দেখেছি একটি সঠিক গণভোট যেমন জাতির ভাগ্য বদলে দিতে পারে, যেমন নরওয়ে এবং সুইজারল্যান্ড, তেমনি বিতর্কিত গণভোট রাজনৈতিক বিভাজনও বাড়াতে পারে, যেমন তুরস্ক। বাংলাদেশে অতীতে গণভোটকে অনেক সময় শাসকদের বৈধতা পাওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তবে 1991 সালের গণভোট প্রমাণ করেছে সুষ্ঠু প্রক্রিয়ায় জনগণের রায় নিলে তা রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করে। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যে সংস্কারের স্বপ্ন দেখা হচ্ছে, গণভোট তার একটি শক্তিশালী আইনি ও নৈতিক ভিত্তি হতে পারে। যদি এই প্রক্রিয়া স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক হয়, তবে তা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা এক অনন্য মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। জনগণের সরাসরি অংশগ্রহণই পারে একটি টেকসই ও বৈষম্যহীন নতুন সংবিধানের ভিত্তি রচনা করতে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।